এই ভূত টুতের গল্প শোনানো বন্ধ করুন, বুঝলেন? সব বাজে কথা। আর এটা কোনো অভিশপ্ত নয়, অপরাধ এটা। আপনারা জানেন কত বড় অপরাধ করেছেন? তিনটে খুনের কথা পুলিশের কাছে লুকিয়েছেন, আবার 3টে ডেড বডিকে উধাও করে দিয়েছেন। প্রধানবাবু, আপনি কিন্তু চোখের সামনে থাকবেন। একবারই কেসটা সলভ হয়ে গেলে আপনার সঙ্গে দেখা করব। কেউ কোথাও যাবে না। এ তো খুবই অদ্ভুত কেস ভাই। 3 জনের মধ্যে একজন খুনি ছিল যে বাকি 2 জনকে মেরেছিল, আর তারপর নিজেও মারা যায়। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ আমি আমার চ্যানেলে আপনাদের জন্য কোনো মজার ভিডিও নিয়ে আসিনি, বরং আমি নাসিকের ঘন জঙ্গলের মধ্যে এমন একটা বাড়ির ভিডিও নিয়ে এসেছি যেখানে কোনো কিছুই একদমই ঠিক লাগছে না। কথায় আছে যে এখানে এই বাংলোতে যে একবার আসে সে আর কোনোদিন ফিরে যেতে পারে না। কিন্তু আজকে আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের টিমের সবাইকে সাথে নিয়ে আপনাদের জন্য এক্সক্লুসিভ ফুটেজ নিয়ে এসেছি, যা দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। আরে কি হলো? রাজ, এখানে রক্ত। রক্ত? এটা রক্ত নয়। আর তুই কি করে জানলি যে এটা রক্ত? জানিস আমার কি মনে হয়? সব গ্রামবাসীরা মিলে এখানে এসে পার্টি করে। আরে তাদেরই ফেলা জুস বা কোল্ড ড্রিঙ্কসের দাগ এটা। কিন্তু রাজ, তুই তো আমায় এটা আগে বলিসনি। আমার না এখানে খুব ভয় করছে। গাইজ, এখানে লাইটও নেই। গাইস, এদিকেও কিছু নেই। গাইজ, জাস্ট কাম হিয়ার। এদিকে আয়। এখানে দাঁড়া। একটু ভালো করে মন দিয়ে দেখ। এখানে কোনো মুভমেন্ট হচ্ছে না, কোনো আওয়াজও হচ্ছে না। আর ওই দিকটা দেখ, পর্দাটা নড়ছে। আর ওটা একটাও পর্দা নড়ছে না। এখানে এমন কিছুই নেই যা দেখে আমরা ভয় পাবো। এই সুযোগের সদ্ব্যবহার করা যাক। তুই ক্যামেরাটা বের কর। 100 মিলিয়ন ভিউজ হবেই হবে। ওকে, মানে আমাদের এখন সেটাই করতে হবে যেটা আমরা সবসময় করি। গাইজ, সত্যি বলতে কি আমার কেন জানি না মনে হচ্ছে যে আমাদের ছাড়াও এখানে কেউ আছে। আর মনে হচ্ছে যেন আমাদের দেখছে। আর যদি সত্যি বলি, আমার মনে হচ্ছে যে আমরা তার বাড়িতে এসেই তাকে আরো বেশি রাগিয়ে দিয়েছি। আর আমার একটা অদ্ভুত ফিল হচ্ছে। গাইজ, দেখলেন আপনারা? আপনারা আওয়াজ শুনলেন? আমি বলেছিলাম এখানে কেউ না কেউ নিশ্চয়ই আছে। গাইজ, যেমনটা আপনাদেরকে বলেছিলাম, এই বাংলোটা খুবই হন্টেড। আর আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছে কেউ যেন আমাদের উপর নজর রাখছে। আপনারা দেখলেন তো গাইজ, ওখানে নিশ্চয়ই কেউ ছিল। আপনারা দেখেছেন? গাইজ 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 গাইজ, হাওয়া হাওয়া, এখানে নিশ্চয়ই কেউ আছে। গাইজ গাইজ, যদি আমাদের কিচ্ছু হয়ে যায়, যদি কোনো দুর্ঘটনা ঘটে, মনে রাখবেন যে রাজবীর আর তার বন্ধুরা মিলে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের জন্য এক্সক্লুসিভ ফুটেজ নিয়ে এসেছে। আপনাদের মধ্যে ফোনটা কে করেছিলেন? স্যার, আমি করেছিলাম। ওই স্যার, ওই ভেতরে দেওয়ালের মধ্যে আছে। দেওয়ালে? দেওয়ালে কি? স্যার, দেওয়ালের ভেতরে কিছু কিছু একটা আছে স্যার। আমি ওদের প্রথমেই বলেছিলাম এই বাংলোটা হন্টেড। হন্টেড? আর আপনারা একটু ক্রাইম সিন থেকে দূরে থাকুন, হ্যাঁ? কিন্তু আশেপাশেই থাকবেন। আরে ডক্টর সালুকে এসো। খুব তাড়াতাড়ি এসে গেছেন, আর কাজও শুরু করে দিয়েছেন। আরে ভাই, ব্যাপারটা হচ্ছে কি, পৃথিবীতেই আমি তোমাদের থেকে আগে এসেছি, তাহলে তো কাজটা আগেই শুরু করতে হলো। কি রেজাল্ট এলো? হ্যাঁ, রেজাল্ট হচ্ছে এখানে এই যে লাল লাল চিহ্নগুলো রয়েছে, আর এই দেখো এখানেও, আর এই পাতাটাতেও। এই সবই রক্ত, আর রক্তটাও মানুষের।
কিন্তু স্যার আমি এখানকার লোকাল রেকর্ড চেক করেছি, কোনো ডেথ রিপোর্ট নেই, মিসিং রিপোর্ট নেই। মানে আমি এই বাংলোর কথা বলছি না, পুরো গ্রামের কথা বলছি। কেউ মারা যায়নি, কেউ উধাও হয়নি, তাহলে এত রক্ত কোথা থেকে এলো? আর একটা কথা, এসো দেখাচ্ছি, এসো, চলে এসো। হ্যাঁ গার্গী, সব ঠিক আছে? ইয়েস স্যার। গুড, গুড জব, গুড জব। কি হলো? আরে আরে পঙ্কজ, 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 ভয় পেও না, ভয় পেও না। হয় হয়, এরকম হয়। আমিও যদি তোমার মতো দুর্বল চিত্তের হতাম না, আমারও কথা বন্ধ হয়ে যেত। ভয় পেও না, আমি আছি তো। তাহলে এই ভ্লগারের ছেলে মেয়েগুলো এই কুড়ুল ধরা হাতটাকেই দেখেছিল। এই পুরো বাড়িটাকে ভালো করে সার্চ করতে হবে। হ্যাঁ স্যার। চেক করো। রক্ত? এখানেও রক্ত? স্যার? হ্যাঁ পঙ্কজ, স্যার, স্যার এই ফটোগুলো যদি ইনফরমেশন ঠিক হয় তাহলে এই শেখর হবে, আর পাশে ওর স্ত্রী ধীরজা, আর এটা ওর বোন দীপ্তি। প্রপার্টি রেকর্ডে এই নামগুলোই আছে। এখানে মনে হচ্ছে ভয়ানক কিছু হয়েছে বস। চারিদিকে রক্তই রক্ত, কিন্তু কবে হয়েছে জানা নেই। আর কেউ কাউকে মেরে দেওয়ালে কেন গেঁথে দেবে? সেটাই তো। হ্যাঁ ডক্টর সালুখে, হ্যাঁ, এই দেওয়ালের পিছনে ডেড বডি কিছু বললো আপনাকে? আরে অনেক কিছু বলেছে। একটা অদ্ভুত ব্যাপার এখানে, আগে লোক দেওয়াল তৈরি করে যাতে সেটা ঘর হয়ে যায়, কিন্তু এখানে তো আগে লোকেদের মারা হয়েছে আর তারপর দেওয়ালে লুকোনোর জন্য দেওয়াল খাড়া করা হয়েছে। মানে কতজন লোক আছে? এক্ষুনি জানা যাবে। গার্গী, স্যার। দেখো, প্রথম লাশ, এটা হচ্ছে দ্বিতীয়টা, তৃতীয়টা, এই দেখো, এই দেওয়ালটায় সব মিলিয়ে তিনটে লাশ আছে। তিন মাথা যেখানে, বাধা হয় সেখানে। কিন্তু আমাদের কাজে এখনো বাধা ঘটেনি, কারণ যে দেওয়ালটা বানিয়েছে সে দেওয়ালটা বানানোর জন্য ক্যালসিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করেছে। ক্যালসিয়াম হাইড্রক্সাইড, চুন? হ্যাঁ, চুন, চুন, যেটা খুব সহজে লাশকে পচন ধরতে দেয় না, লাশে আস্তে আস্তে পচন ধরে। তাহলে ভাই, যখনই এই তিনখানা লাশ বাইরে আসবে, আমাদের কাছে পৌঁছাবে, আমাদের এর ফরেনসিক ডেটা বার করতে একটুও কষ্ট হবে না। ঠিক আছে, আপনি আর গার্গী ডিটেলিং করুন, ততক্ষণ আমরা এই গ্রামের লোকেদের জিজ্ঞাসাবাদ করছি। একদম ঠিক আছে। আমি তোমাদের বলেছিলাম তো, এটা কোনো সাধারণ বাংলো নয়। আমরা কেউই এখানে যাই না, কারণ এই বাংলোতে এমন কিছু আছে যা এই পৃথিবী আর আমাদের চিন্তা ভাবনা এই দুটোরই ঊর্ধ্বে। বলেছিলাম কিনা? হ্যাঁ, এই বাংলো অভিশপ্ত। কিসের এত অভিশপ্ত প্রধানবাবু? কোন অভিশাপের কথা বলছেন আপনি? আর এই বাংলো সম্পর্কে আপনারা কি কি জানেন? কারণ এর ভেতরে আমরা 3টে ডেড বডি পেয়েছি, তাও দেওয়ালের মধ্যে গাঁথা। কিন্তু এটা তো হতে পারে না যে গ্রামের 3জন লোক মারা গেল আর গ্রামের কেউ জানতেও পারলো না এই ব্যাপারে। হ্যাঁ, না কোনো মিসিং রিপোর্ট, না পুলিশ কমপ্লেন। এই গ্রামে এসব কি হচ্ছে? আমরা কিছু জানি না স্যার। আমার তো মনে হচ্ছে গ্রামের লোকেরা ইচ্ছে করে গুজবটা ছড়িয়েছে যে এই বাংলোতে ভূত আছে। কি প্রধানবাবু, আপনি কি বাংলোটা দখল করতে চাইছেন নাকি? আইনকে আমি যথেষ্ট সম্মান করি, এইভাবে আপনি আমাকে দোষারোপ করতে পারেন না। এই গ্রাম আর এই গ্রামবাসীর দেখাশোনা করা যেটা আমার প্রধান কর্তব্য, যেটা আমি সৎভাবে পালন করি। তাহলে আপনারই তো কর্তব্য যে গ্রামের 3জন লোক মারা গেল তাদের খোঁজ রাখা। কি বলুন?
দয়া, এখন আমার মনে হচ্ছে যে ওনাকে জেলের ভিতর থেকে একটু ঘুরিয়ে আনতে হবে, তবেই উনি কিছু বলবেন। আরে স্যার, গ্রামের সবাইকে বারণ করেছিলাম, এমনকি কঠোরভাবে বারণ করেছিলাম এই বাংলোতে যেন না যায়। সেই রাতে যা হয়েছিল তারপর। কোন রাতে? কি হয়েছিল কি সেই রাতে? হ্যাঁ, শেখরের জন্ম এই গ্রামেই হয়েছিল। ওর মা বাবা খুব গরিব ছিল। ওর জন্মের পর পুরো পরিবার মুম্বাই চলে গেল। ওখানে গিয়ে ওরা অনেক স্ট্রাগল করে এবং অনেক টাকা ইনকাম করে। কিন্তু বাবা মায়ের মৃত্যুর পর শেখর এই বাংলোটাকে বড় করলো। ওই ধরুন 2 বছর আগে শেখর নিজের জন্মদিনে নিজের ওয়াইফ ধীরজা আর বোন দীপ্তির সঙ্গে আবার এখানে আসে। মুম্বাই থেকে অনেক গেস্টরাও এখানে অ্যাটেন্ড করেছিল। শেখর যখন বাংলোটাকে বড় করলো সেই সময় এখানে একটা বড় বটগাছ ছিল। আর আমরা তো সবাই জানি গাছেরও প্রাণ থাকে, কিন্তু শেখর এইসব কথা বিশ্বাস করলো না। বাংলোটাকে বড় করার জন্য সে বটগাছটাকে কেটেই ফেললো। আর তারপর থেকেই কোনো অশুভ আত্মা ওর উপর ভর করে আর সে প্রত্যেককে মেরে ফেলে। কিন্তু মেরেছিলটাকে? শেখর নিজেই। আমি বলতে চাইছি ওর ভেতরে থাকা অশুভ আত্মা। তখন আমরা সবাই দেখেছিলাম কিভাবে ওই অশুভ আত্মা ওর শরীরকে মাধ্যম মানিয়ে সবাইকে মারলো। সরে যা, আমি ওই শয়তানদের মেরে ফেলবো। বন্দি করে রাখো সমস্ত লোকজনদের, না হলেও গ্রামের সমস্ত মানুষদের খেয়ে ফেলবে। তারপর আমরা সবাই ওই বাংলোর দিকে দৌড়ে যাই। ওখানকার অবস্থা দেখে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ধীরজা আর দীপ্তিকে খুব ভয়ঙ্করভাবে খুন করা হয়। মারা যাওয়ার আগে শেখর বলছিল, আটকে রাখো এই অশুভ আত্মাকে, না হলে পুরো গ্রাম শেষ করে দেবে। হ্যাঁ স্যার, ওই ভূত যদি আমাদের কোনো ক্ষতি করতো তাহলে? সেই জন্য আমরা শেখরের কথা মেনে 3টে লাশকেই এই বাংলোর দেওয়ালে পুঁতে দিয়েছিলাম। আর তারপর প্রতিজ্ঞা করি সেদিনের পর থেকে এই গ্রামের কেউ যেন এখানে পা না রাখে। কিন্তু স্যার, এই শহরের ছেলেগুলো ওই ভূতটাকে আবার জাগিয়ে দিয়েছে ওই বাংলোতে গিয়ে। ওই ভূতটা আবার শিকার করতে বেরিয়ে পড়েছে স্যার। এই ভূত টুতের গল্প শোনানো বন্ধ করুন, বুঝলেন? সব বাজে কথা। আর এটা কোনো অভিশপ্ত নয়, অপরাধ এটা। আপনারা জানেন কত বড় অপরাধ করেছেন? 3টি খুনের কথা পুলিশের কাছে লুকিয়েছেন, আবার 3টে ডেড বডিকে উধাও করে দিয়েছেন। প্রধানবাবু, আপনি কিন্তু চোখের সামনে থাকবেন। একবারই কেসটা সলভ হয়ে গেলে আপনার সঙ্গে দেখা করব। কেউ কোথাও যাবে না। এ তো খুবই অদ্ভুত কেস ভাই। 3 জনের মধ্যে একজন খুনি ছিল যে বাকি 2 জনকে মেরেছিল, আর তারপর নিজেও মারা যায়। হ্যাঁ ডক্টর সালুকে। আরে, একটা ডেড বডি পেয়েছেন? হ্যাঁ জানতে পারলেন কিছু এই ডেড বডির ব্যাপারে? হ্যাঁ, জানা গেছে, অনেক কিছু জানা গেছে। বস, আমরা এই যে লাশটা বার করেছি, এটা প্রায় 45 থেকে 50 বছর কোনো পুরুষের। গার্গী, মনে হচ্ছে এটা শেখরই। আর এই যে দ্বিতীয় লাশটা, এটা যে দেখতে পাচ্ছ, যেটা আমরা বার করতে চলেছি, আমার মনে হয় এটা মহিলার লাশ। ধীরজা বা দীপ্তি? এই 3 জনই যে ভিকটিম এটা কনফার্ম। 1 নম্বর শেখর, ওর স্ত্রী ধীরজা আর ওর বোন দীপ্তি। ভেরি গুড স্যার। স্যার, আমি বলছি যে দেখুন, কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে, আর এই জায়গাটাও না আমার ঠিক মনে হচ্ছে না। আমার সাজেশন হচ্ছে আমরা এখন এখান থেকে চলে যাই, আবার কালকে চলে আসবো। না, তার প্রশ্নই ওঠে না পঙ্কজ, কারণ এই ডেড বডিটা অলরেডি হাওয়ায় এক্সপোজ হয়ে গেছে। ভোর পর্যন্ত যদি আমরা এটা রেখে যাই, তবে এটা এতই পছন্দ ধরবে যে এর থেকে ফরেনসিক ডেটা বার করা অসম্ভব হয়ে যাবে। জানাই যাবে না এরা কারা আর কিভাবে মারা গেছে। ডক্টর সালুকে, আপনাদের দুজনের সিকিউরিটির জন্য আমাদের একজন সাহসী অফিসার পঙ্কজকে এখানে রেখে যাচ্ছে। আরে স্যার, আমি কেন? স্যার, আপনি সবসময় এরকম একটা সিচুয়েশনে আমাকে কেন ঠেলে দেন? আর স্যার, আমি কি কোনো ফরেনসিক ডক্টর? ভালো হয়েছে নও তুমি। আমি কি করব এখানে ভালো থেকে? হয়েছে যে তুমি ফরেনসিক ডক্টর নও। আরে তুমি একে রেখে যাচ্ছ আমার প্রোটেকশনের জন্য। হ্যাঁ,
একটু হাওয়া চললে যদি জানলা খটখট করে ওঠে ও অজ্ঞান হয়ে যায়। না ভাই, আমার দরকার নেই, কোনো প্রোটেকশন আমার দরকার নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনি শিওর তো পরে আবার এসিপি স্যারের কাছে অভিযোগ করবেন না তো আমাদের ব্যাপারে, যে দয়া আর অভিজিৎ আমাকে একা জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল? আরে ভাই, আমাকে তোমরা কাজ করতে দেবে নাকি? যাও যাও, প্লিজ যাও। ডক্টর সালুকে আপনি কিন্তু একজন সাহসী অফিসারকে আরে মিস না না করলেন। ভাই, অনেক হয়েছে, লেট হয়ে চলো, যাচ্ছে। যাও চলো, যাও, চলো, নিয়ে পঙ্কজ। যাও। পঙ্কজ, এই তিনজন ভিকটিম দীপ্তি, ধীরজা আর শেখর, এদের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার শেখরের একটা ইনভেস্টমেন্ট ফার্ম ছিল, ও বেশিরভাগ কাজ বাড়ি থেকেই করতো। আচ্ছা, স্যার, আর শেখরের ওয়াইফ ধীরজা এলএলপি কুমার হসপিটালের কনসালটেন্ট, কিন্তু 1 মাস আগে উনি হসপিটালে রেজিগনেশন দিয়ে দেন। এটা বলে উনি গ্রামে গিয়ে মানুষদের সাহায্য করবেন আর ওখানেই প্র্যাকটিস করবেন। স্যার, হ্যাঁ, ওনার বোন দীপ্তি একজন লয়ার ছিলেন। ইনভেস্টর, কনসালটেন্ট, লয়ার, তিনজনই ওয়েল সেটেলড ফ্যামিলিতে বিলং করতো, ভালোই চলছিল। এই তিনজনই 2 বছর থেকে নিখোঁজ। কিছুতেই বুঝতে পারছি না ওদের ফ্যামিলির মধ্যে কেউ একজন ওদের ব্যাপারে কোনো খোঁজ খবর, এমনকি পুলিশ স্টেশনে গিয়ে কোনো মিসিং রিপোর্টও লেখায়নি। এটা আমার কাছে ভীষণ অদ্ভুত। স্যার, একদিক থেকে দেখতে গেলে এরা তিনজনই অনাথ স্যার। এদের তিনজনের সেরকম কোনো আত্মীয়ও নেই যারা রিপোর্ট লেখাতে পারবে। স্যার, ওরা যখন এখানে আসে সবাইকে বলেছিল যে ওরা নতুন জীবন শুরু করতে চলেছে। হয়তো ওদের বন্ধুদের মনে হয়েছিল ওরা নতুন জীবন শুরু করেছে, তাই ব্যস্ত আছে, সেই জন্য আর কেউ খোঁজ খবরও নেয়নি। অভিজিৎ, এই তিনজনের বডি দেওয়ালে গাঁথা অবস্থায় ছিল। কেউ বলতেই পারছে না এদের কি হয়েছিল। বুঝে উঠতে পারছি না ব্যাপারটা কি। আচ্ছা, সালুকে কি কিছু জানতে পেরেছিল কি হয়েছিল ওদের সঙ্গে? স্যার, ডক্টর সালুকে আর গার্গী আজকে রাত্রে ওখানেই থাকবে, যাতে সময় থাকতে বডি রিকভার করতে পারে আর টেস্টের জন্য পাঠাতে পারে। আরে আরে, এই আলোটা কি করে চলে গেল? আরে ভাই, আরে ভাই, এটাও এখনই খারাপ হতে হলো। গার্গী, স্যার, এর ব্যাটারি তো খারাপ হয়ে গেছে, কি করব? স্যার আপনি আমার লাইট নিয়ে নিন। আরে বাবা, তুমি কি করে কাজ করবে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, একটু ভাবি। সেরকম কিছু আছে কি এখানে? আরে, এইটা কাজে আসবে। এইটা মান্ধাতা রামনের একটা ল্যাম্প, কিন্তু এখন তো আমাদের কাজে আসবে। একটা কাজ করো, ওই টুলটা নিয়ে এসো, নিয়ে এসো। এখন দেখি এই যন্ত্রটা জ্বলে ওঠে কি না। এক কাজ করো, তোমার কিট থেকে না লাইটারটা নিয়ে এসো। লাইটার, যাও। স্যার, ভেরি গুড, আমার কাজ হয়ে গেছে। কি হচ্ছে এটা? কি স্যার, আপনি ঠিক আছেন তো? স্যার, কিছু হয়েছে নাকি আপনার? জল নিয়ে আসবো আপনার জন্য?
আমি ছাড়বো না তোমায়। স্যার কি করছেন স্যার? স্যার দাঁড়িয়ে আপনি আমাকে এভাবে দাঁড়াও তাড়া বলছি। করছেন কেন স্যার? দাঁড়াও। স্যার প্লিজ স্যার। দাঁড়াও। স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার। ছাড়বো না, ছাড়বো না তোমায়। স্যার প্লিজ স্যার। মেরেই ফেলবো, স্যার মেরেই আমাকে ফেলবো। ছেড়ে দিন দাঁড়াও, স্যার। দাঁড়াও বলছি। দাঁড়াও, স্যার দাঁড়াও, দাঁড়াও, স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন দাঁড়াও, স্যার। দাঁড়াও, স্যার দাঁড়াও প্লিজ বলছি। আমাকে ছেড়ে দিন স্যার। দাঁড়াও। স্যার মনে হচ্ছে বাংলোতে আবার কেউ একজন মারা গেল। কিন্তু বাংলোর মধ্যে তো সিআইডি ছিল। দাঁড়াও, দাঁড়াও, নাহলে মেরেই দেবো। এসো, এসো, আমার সামনে এসো। ছাড়বো না তোমায়। দাঁড়াও, 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 আমি তোমাকে মেরেই ফেলবো। দাঁড়াও বলছি, দাঁড়াও। সামনে এসো, ছাড়বো না তোমায়। সামনে এসো, ছাড়বো না তোমায়। দাঁড়াও। ছাড়বো না। আরে ডক্টর সালুকে, ছাড়বো আরে না। কি আরে, করছেন স্যার, আপনি? কি আরে হলো লেগে কি? যাবে। আরে, কি করছেন? কি হয়েছে? কি করছেন কি? মেরেই ফেলবো। শান্ত হন আপনি। কি করছেন কি? লেগে যাবে তো। আরে, কি হচ্ছে কি? কি করছেন আপনি? ডক্টর সালুকে কি করছেন কি আপনি? ডক্টর সালুকে কিছুতেই ছাড়বো ডক্টর না। সালুকে কি আপনি ছাড়বো না। ডক্টর সালুকে কিছুতেই ছাড়বো আপনি না। ঠিক আছেন তো? কি হলো? ডক্টর সালুকে স্যার উনি নিঃশ্বাস নিচ্ছেন না। কি? পঙ্কজ তাড়াতাড়ি কিট নিয়ে এসো। ডক্টর সালুকে স্যার সিপিআর দিতে হবে। ডক্টর সালুকে স্যার স্যার এই তো এসে গেছে। দাও তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ স্যার। নিঃশ্বাস পড়ছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করো। ওনাকে হসপিটালে নিয়ে যাও, অ্যাডমিট করতে হবে। সালুকে স্যার, স্যার উঠুন। গার্গী কোথায়? গার্গী? ও তো ডক্টর সালুকের সঙ্গেই ছিল। ওর আবার কিছু। গার্গী গার্গী গার্গী, 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 গার্গী। স্যার কোথাও নেই। গার্গী, 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 গার্গী দরজা খোলো, আমরা চলে এসেছি। স্যার গার্গী, তুমি ঠিক আছো তো? ইটস ওকে, ভয় পেও না। কি হয়েছে বলো? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ গার্গী, তুমি ঠিক আছো? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সাবধানে, আর সাবধানে, সাবধানে, সাবধানে। হ্যাঁ বলো। স্যার ওই সালুকে স্যার আমাকে মারতে চাইছিলেন স্যার। উনি আমাকে হাতে কুড়ুল নিয়ে তাড়া করেছিলেন। আমি যদি এখানে লুকিয়ে পড়ে দরজা ভিতর থেকে না বন্ধ করতাম তাহলে উনি আমাকে মেরেই ফেলতেন স্যার। নিয়ে যাও। গার্গী তুমি যাও এখান থেকে। যাও। চলো চলো। দয়া, এসব কি হচ্ছে বাংলোর ভিতরে? ডক্টর সালুকেরও মাথা খারাপ হয়ে গেছে। কিছু তো আছে এখানে। মাই গড, এসব হলো কি করে? কি করেই বা হলো? তাও আবার শাহরুখের সঙ্গে। শাহরুখের সঙ্গে এই সমস্ত কিভাবে হয়? দিস ইজ ইম্পসিবল, ইম্পসিবল। এটা কি করে? বুঝতে পারছি না স্যার, কালকে রাত্রে ওখানে ডক্টর সালুকের সাথে কি হয়েছে যে উনি মানসিক ভারসাম্যই হারিয়ে ফেলেছেন। মাই গড, এখন কোথায়? স্যার হসপিটালেই আছেন। ডক্টরের সঙ্গে কথা হয়েছে, এখন স্টেবল। হ্যাঁ, কে নিয়ে গিয়েছিল হসপিটালে? পঙ্কজ। তুমি এখানে কি করছো? শালুকে একা কেন হসপিটালে রেখে এসছো? যাও এখনই, ভালো করে খেয়াল রাখবে ওনার।
গোলমাল আছে, নিশ্চয়ই অনেক বড় গোলমাল আছে, কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে। শালুকে এরকম অদ্ভুত রকমের আচরণ করছে, না 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 না, কোনো রহস্য তো আছে, কোনো একটা রহস্য আছে যেটা আমাদের হাতে এসে গিয়েও ফসকে যাচ্ছে। কি হতে পারে? স্যার আর একটা কথা স্যার, এই শেখরের বাড়ির ইলেকট্রিসিটির মিটারে কিছু গন্ডগোল আছে স্যার, এই দেখুন। আরে এ তো জেনে শুনে ইলেকট্রিকের তার কেটেছে, জেনে শুনে। দয়া স্যার, এসব শেখরের বার্থডে পার্টির রাতেই হয়েছে তাই না? তার মানে একটা কাজ করো, শেখরের বার্থডে পার্টির রাতে কারা কারা এসেছিল তাদের একটা লিস্ট বানাও। ওদের মধ্যে কেউ তো নিশ্চয়ই আছে যার কিনা শেখরের মৃত্যুতে লাভ হয়েছিল। গার্গী, আমি বলছিলাম যে কোথায় গেল গার্গী? ডক্টর গার্গী, আরে গেল কোথায়? প্যাথোলজি ল্যাবে নেই তো? এখানে বসে আছে, অদ্ভুত ব্যাপার। গার্গী, গার্গী, কি হলো? এখানে কি করছো? গার্গী, কিছু একটা বলো, কি হয়েছে? গার্গী, গার্গী, দরজা খোলো। আরে দরজাটা কেন বন্ধ করলে তুমি? অদ্ভুত ব্যাপার, আমার কেবিনে আমাকেই ঢুকতে দিচ্ছ না, লক করে বসে আছো। আরে বাহ সালুকে স্যার, বাহ বাহ বাহ। ওখানে আমি সারা হসপিটাল খুঁজে বেড়াচ্ছি আর আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। একটা কথা বলো, তোমরা আমাকে কেন হসপিটালে ফেলে এলে? আর আমি কি এমন করেছি? আপনি হসপিটালে কেন ছিলেন সেটা তো এসিপি স্যার আপনাকে বলবেন। আপনি যে কি করেছেন সেটাই গার্গী বলবে। আরে কখন বলবে? 10টার থেকে জিজ্ঞেস করছি, ও ঘর বন্ধ করে বসে আছে, কিছুই বলছে না। অ্যালাউ মি। অ্যালাউড। গার্গী, এদিকে এসো। আরে এদিকে এসো না, আমার কাছে এসো। আরে ভয় পেও না, এসো এসো। এই যে দাঁড়িয়ে আছেন, ওনাকে বলো কি করেছিলেন উনি। বলো বলো বলো, কি করেছি আমি? স্যার, আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি বিজি আছি এখন। শুনতে পেয়েছো? ও বিজি আছে। বিজি নয়, ও ট্রমাটাইজ। আপনি ওকে ট্রমা দিয়েছেন। কি বলছোটা কি তুমি? আসুন আসুন, এদিকে আসুন। আরে আপনাকে ভয় পাচ্ছে ও। না না, আসুন আসুন, আমার সঙ্গে আসুন। আপনি আমার কথা শুনুন। কাল রাতে কি হয়েছে? কাল রাতে আপনার উপর একটা ভূত ভর করেছিল। আরে কি উল্টোপাল্টা বকছো? একজন সায়েন্টিস্টের কাছে তুমি বলছো কি সব ভূত? স্যার, সায়েন্স টাইন্স সব নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত হিস্ট্রিতে এমন কোনো হরর পিকচার নেই যেটা আমি দেখিনি। হিন্দি, ইংলিশ, ফিলিপিনো সব। একটা মানুষের উপর যখন কোনো ভূত ভর করে না, তার মুখটা দেখতে এই রকম লাগে। আমার মুখটা একটা... আরে ভাই প্লিজ, পঙ্কজ প্লিজ, আমাকে কাজ করতে দাও, আমাকে শান্তিতে কাজ করতে দাও। আরে আমাকে একটু স্যার, শান্তি দাও। আমরা আপনার কাছ থেকে শান্তি চাই স্যার। আপনি সবার শান্তি দূর করে দিয়েছেন স্যার। হ্যাঁ, আমার কথা শুনুন। হ্যাঁ, আমার একটা বন্ধু আছে রঞ্জিত। আচ্ছা, ও হচ্ছে ভূতেদের বিশেষজ্ঞ ভাই। বিশেষজ্ঞ স্যার। চলুন, আমি আপনাকে ওর কাছে নিয়ে যাচ্ছি। না না না, নো নো না না, নো বলে কোনো কাজ হবে না স্যার, আপনাকে যেতেই হবে। না, কিডন্যাপ করবো আপনাকে, কিডন্যাপ করবো আপনাকে। ইনি সে যার ব্যাপারে আপনাকে বলেছিলাম না, যার মধ্যে একটা শান্ত থাকুন, উনি মৌনতাই পছন্দ করেন। সরি 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 সরি।
এ কি, উনি আবার কোথায় চলে গেলেন? আরে এবার কোথায় সালুকে স্যার? কি হয়েছে স্যার, এভাবে তাকাচ্ছেন কেন? আরে স্যার, এরকম লাল লাল চোখে তাকাচ্ছেন কেন? তুমি কেন এখানে এসেছো ছাগল? আমি তো আপনাকে এখানে নিয়ে ছাগলকে ছাড়বো না তোমাকে। স্যার ছাড়বো না তোমাকে, ছাড়বো না আমি। আচ্ছা, শালুকের অবস্থা এখন কেমন আছে? স্যার আমি সত্যি বলছি স্যার। আবার কোনো হরর স্টোরি আমাকে শোনাবে না। স্যার আমার সম্পূর্ণ বিশ্বাস স্যার, সালুকে স্যারের ভেতরে একটা ভূত আছে স্যার। সেই জন্য তো আমি যখন ওনাকে আত্মা বিশেষজ্ঞের কাছে নিয়ে গেছিলাম না স্যার, তখন ওই আত্মা আমার উপর অ্যাটাক করেছে স্যার, আমাকে মারার জন্য। কেন বলুন তো স্যার? কারণ সালুকে স্যারকে আমি ওখানে নিয়ে গেছিলাম না, সেই জন্য। মাথায় কি গোবর পোড়া আছে? বোকা কোথাকার! এরকম কখনো হয়? কোনোদিন দেখেছো? প্রত্যেক ঘটনার পিছনে সায়েন্টিফিক রিজন থাকে, সেটার খোঁজ নাও। আর মনে রেখো, এরপরে যদি একটাও হরর ফিল্ম দেখো তাহলে সিআইডির বাইরে। না স্যার, আর দেখবো না স্যার। হ্যাঁ, কিছু জানতে পারলে ওই তিনজনের ব্যাপারে? না স্যার, তেমন কিছু বিশেষ নয়। আমরা খুব ভালো করে চেক করেছি স্যার। শেখরের মৃত্যুতে কারো লাভ হতে পারে সেটা তো মনে হচ্ছে না। ওর প্রপার্টি, শেয়ার, ইনভেস্টমেন্ট সবকিছু একদম একই রকম আছে। তাহলে এটা হয়নি তো যে খুনির আসল শিকার ধীরজা বা দীপ্তি হতে পারে, আর ওই শেখর বেচারা অযথাই মারা গেল? স্যার, দীপ্তির রেকর্ড তো একদম ক্লিয়ার, ওর ওপর সন্দেহ করার কোনো কারণ নেই। আর স্যার এই যে ধীরজা, উনি কবচ রক্ষার সঙ্গে যুক্ত। কবচ রক্ষার সঙ্গে যুক্ত? 3টে লোক খুন হয়ে গেছে, ধীরজা, ওর স্বামী আর ওর ননদ। হোয়াট? ধীরজা যখন এখানে কাজ করতেন, আপনি তো ওনার সিনিয়র ছিলেন। ম্যাম, আমি শুধু ওনার সিনিয়রই নই, ওর সব থেকে ভালো বন্ধুও ছিলাম। ধীরজার কারোর সঙ্গে শত্রুতা ছিল? আমি ওর সঙ্গে বেশ কিছু বছর কাজ করেছি। আমি তো এটা ভাবতেই পারছি না যে ওর কোনো রকম শত্রু থাকতে পারে। ওই হসপিটালের সব থেকে পছন্দের ডাক্তার ছিল। তাহলে ধীরজা রিজাইন কেন করলেন? ওর স্বামীর সঙ্গে গ্রামে যেতে চেয়েছিল। শেখর ওখানে একটা নতুন জীবনের স্বপ্ন দেখেছিল, আর ধীরজা শেখরের স্বপ্নকে নিজের করে নিয়েছিল। জানেন তো, আমি ওর নাম কবচ রক্ষার জন্য রেকমেন্ড করেছিলাম। কবচ রক্ষা? কবচ রক্ষা একটা স্পেশাল ডিফেন্স অর্গানাইজেশন। এরা ইন্ডিয়াতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত ওয়েপন টেকনোলজি, বায়োপেনের ওপরে তারা কাজ করে, রিসার্চ করে। স্যার, ধীরজার ক্রেডেন্সিয়ালে লেটার অফ অ্যাপ্রিসিয়েশন আছে স্যার, যেটা কবচ রক্ষা দিয়েছে কোনো বিশেষ সার্ভিসের জন্য। কিন্তু স্যার, একটা ডিফেন্স অর্গানাইজেশন একজন নর্মাল ডক্টরকে অ্যাপ্রিসিয়েশন লেটার কেন দেবে? এটাও তো হতে পারে যে এই কবচ রক্ষা 3টে মার্ডারের সঙ্গে কোনো সম্পর্ক আছে। কবচ রক্ষা। যাই হোক, আমরা আমাদের সায়েন্টিস্টের কাছে যাই, দেখি তিনি কি করছেন। চলো। হ্যাঁ গার্গী, এতে 1 ফোঁটা দাও, দাও, শুধু 1 ফোঁটা। হ্যাঁ, চেক করো ভাই। হ্যাঁ, আবার কুড়ুল তুলেছিলে নাকি কাউকে মারবে না বলে? না, খোলো না, খোলো না। আমি তো নিজেই গার্গীকে বলেছি আমাকে বেঁধে দাও। কে জানে আমার শরীরে আবার কে কবজা করে বসে। আরে কি সব বাজে কথা বলছো? আরে বাজে কথা বলছি না বস, সত্যি বলছি। আমি ওই রঞ্জিত, ওই আত্মা বিশেষজ্ঞ ঘরের ফুটেজ চেক করেছি, আর আমি ঠিক বুঝতে পেরেছি যে আমার ওপর আবার কেউ না কেউ ভর করছে। ও হো, মানে ডক্টর সালুকের সঙ্গে আমার সম্পর্ক এই পর্যন্তই ছিল। আমার চেনা একটা ভালো সাইকিয়াট্রিক ইনস্টিটিউশন আছে, ওরা খুব ভালো মতো খেয়াল রাখবে আপনার। আর স্যার, প্রত্যেক রবিবার আপনার সঙ্গে দেখা করতে আসবো ওখানে। দয়া করে একটু চুপ করো, পুরো কথাটা তোমাদের জানিয়ে দিই। তাহলে ফুটেজ কাটছো কেন? বলছি বস, দেখো, আমার শরীরে কবজা কেউ করেছে নিশ্চয়ই, কিন্তু কোনো আত্মা টাত্মা নয়। তাহলে হ্যালুসিনেশন। হোয়াট? হ্যাঁ। আচ্ছা, এটা সেই কেমিক্যাল ড্রাগ না যেটা নেওয়ার পরে হ্যালুসিনেশন শুরু হয়ে যায়, দৃষ্টিভ্রম বা মতিভ্রম? হ্যাঁ, একদম ঠিক। আর আপনি এই হ্যালুসিনেশনের ব্যাপারে কি করে জানলেন? বস, আমি ওই রঞ্জিতের বাড়ি থেকে আসবার পর আমি আমার সব রকম ব্লাড টেস্ট করিয়েছি। তখন আমি জানতে পারলাম, আমি বুঝতে পারলাম আমার শরীরে ফ্যান্টম এক্স আছে। ফ্যান্টম এক্স?
একটা খুব বিপজ্জনক বায়ো ওয়েপন্স। কেউ জানে না কে এটা বানিয়েছে, কিন্তু গত 2 বছর ধরে কিছু দোকানে আর ব্ল্যাক মার্কেটে হই করে বিক্রি হচ্ছে। আর স্যার এই ফ্যান্টম এক্স বডির ভেতরে প্রবেশ করার পরে এক্স্যাক্টলি কি রিয়াকশন হয়? ফ্যান্টম এক্সের প্রভাবে মানুষ তার সবচেয়ে ভয়ের কারণকে চোখের সামনে দেখতে পায়। আর আমরা তো জানি যে মানুষের কোনো না কোনো ফোবিয়া হয়, কোনো না কোনো জিনিসকে তো অবশ্যই ভয় পায়। আর আমার কেসে তো একটা গোপোলা ছাগল, বিপজ্জনক, খুব শয়তান ছাগল। হোয়াট? একজন ফরেনসিক ডক্টর হয়ে আপনি ছাগলকে ভয় পাচ্ছেন? এটাকে ক্যাপ্রাফোবিয়া বলে। আমি মানছি, ছোটবেলা থেকে আমি ছাগলকে খুব ভয় পাই। আমি যখন ছোট ছিলাম, গ্রামে গেছিলাম, তখন একটা ছাগল খুব বাজেভাবে আমাকে শিং দিয়ে গুঁতিয়েছিল। আর ব্যাস, তখন থেকে আমি ছাগলকে খুব ভয় পাই। তুমি হাসিটা বন্ধ করবে? না না স্যার, মানে তার মানে এটা কি ডক্টর সালুখাকে এইভাবে বেঁধে রাখতে হবে? দয়া, এই ফ্যান্টোমেক্সের প্রভাব একদম টেম্পোরারি। আস্তে আস্তে রক্ত থেকে নিজে নিজেই বেরিয়ে যায়। তাহলে শেখরের সঙ্গেও এরকম হয়েছিল? ওরও নিশ্চয়ই কোনো ফোবিয়া থাকবে। আর যখনই এই ফ্যান্টম এক্সের গ্যাসটা ওর শরীরের ভেতরে যায়, আর সাথে সাথেই ফোবিয়া ট্রিগার করতে থাকে। আর সেটার এফেক্টেই সে তার স্ত্রী আর বোনকে নিকৃষ্ট শয়তান মনে করে মেরে ফেলে। একদম। স্যার, একটা কথা বুঝতে পারলাম না, এই শেখর ফ্যান্টম এক্স এর প্রভাবে খুব টায়ার্ড হয়ে গেছিল, টায়ার্ডের জন্যই ও মারা গেছিল। কিন্তু ডক্টর সালুখে তো... আমি বেঁচে আছি শুধু তোমাদের জন্য বস। একদম ঠিক। যদি সেই সময় তোমরা আমাকে সিপিআর না দিতে তাড়াতাড়ি, তবে আমারও অবস্থাই শেখরের মতো হতো। কখনো বকেন, আবার কখনো প্রশংসা আগে হ্যাঁ, যেমন কাজ করবে তেমনই রিয়াকশন পাবে। করুন করুন করুন। আচ্ছা, এখানেই কি গল্পের ইন্টারভ্যাল নাকি আরো আছে? আরো কিছু আছে বস। আমি এখন প্রত্যেকটা জিনিসকে ছুঁয়ে গন্ধ শুকে জানবার চেষ্টা করছি যে ওই রঞ্জিতের বাড়িতে কোন জিনিসটা আমাকে ওই ফ্যান্টম এক্সটা ট্রিগার করেছে। করো না। হ্যাঁ, আমি সেটাই করছি। চলো যাও। না, এটা নিয়ে যাও, নিয়ে যাও, এটা দূরে নিয়ে যাও, এটা সরিয়ে ফেলো। গার্গিয়াটা তাড়াতাড়ি সরিয়ে ফেলো। বস, এই ল্যাম্প দিয়ে ফ্যান্টম এক্সটা ট্রিগার করা হয়েছে। এবার আমাকে খুলে দাও, খুলে দাও, আমাকে খুলে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দেখো বস, এটা পিঙ্ক হয়ে গেছে। আর এইটার দ্বারাই প্রমাণ হচ্ছে যে ওই ফ্যান্টম এক্স এর মধ্যেই ছিল। আসলে হয়েছিল কি, ওই ফ্যান্টম এক্স এর কিছু পার্টিকেলস আমার নাকের মধ্যে জমে গিয়েছিল। যখন রঞ্জিত ধোঁয়া ছাড়লো, তখন ওই ধোঁয়া থেকে বাঁচবার জন্য আমি জোরে শ্বাস নিলাম। তখন আমার নাকের মধ্যে জমে থাকা পার্টিকেল আমার শরীরের মধ্যে ঢুকে গিয়ে ট্রিগার করলো, আর আমাকে আরেকবার অ্যাটাক করলো। স্যার, পার্টির রাতে শেখরের বাড়ির ইলেকট্রিক কানেকশন ইচ্ছে করেই কাটা হয়েছিল, যাতে ও বাধ্য হয় এই ল্যাম্পটাকে চালাতে। আর যখনই শেখর ল্যাম্পটা জ্বালায়, তখনই ফ্যান্টম এক্স থেকে গ্যাস বেরোয়, শরীরের ভেতরে প্রবেশ করে, আর হ্যালোসিনেশন শুরু হয়ে যায়। তাহলে তো পার্টির দিন রাতে কেউ না কেউ ওকে এটা গিফট করেছিল। আচ্ছা স্যার, কোনোভাবেই ফ্যান্টম এক্স কোনোভাবে কবচ রক্ষার সঙ্গে জড়িত নয় তো? কারণ এই কবচ রক্ষাও বায়ো ওয়েপন্সের ওপরে রিসার্চ করে। একদম ঠিক দয়া,
ঠিক বলেছ তুমি। এবারে বুঝতে পেরেছি ওই খুনি পর্যন্ত কিভাবে পৌঁছবো। শেখরের ফ্যামিলিরা সবাই মুম্বাইয়ে থাকেন। খুব স্বাভাবিক ব্যাপার যে তাদের যারা গেস্ট তারাও নিশ্চয়ই মুম্বাইয়ের বাসিন্দা। আর এদিকে নাসিক যাওয়ার জন্য এটাই একমাত্র রুট, আর সেই রুট দিয়েই এসেছে ওরা। আর সেই রুটে টোল প্লাজাও আছে, টোল ট্যাক্স দিয়েই থাকবে। স্যার, 2 বছর আগে টোল বুথের রেকর্ডগুলো ডিলিট তো করা হয়েছে, যা বাবা, কিন্তু আমি সমস্ত গাড়ির ফাস্ট্যাগের ডেটা পেয়ে গেছি। ফ্যান্টাস্টিক! আর আমাদের কাছে কবচ রক্ষা যাওয়া আসার গাড়ির সমস্ত ডিটেলস পেয়ে যাব। এই দুটো লিস্ট ম্যাচ করে দেখতে হবে। এদের মধ্যে যদি কোনো রকম কমন গাড়ি পাওয়া যায় তাহলে বুঝে নাও আমাদের কাজ সাকসেস। দুটো নম্বর আছে স্যার। হ্যাঁ স্যার, এই প্রথম নাম্বারটা তো এই ধীরজের গাড়ির নাম্বার, আর ও নিজেই ভিকটিম ছিল, আর ও ওখানে কাজও করত। কিন্তু এই দ্বিতীয় নম্বরটা কার? এই যে দ্বিতীয় গাড়ির লোককে দেখছো, সেই আমাদের অপরাধী। ডক্টর মোহন, দেখে মনে হচ্ছে খুব তাড়াহুড়ো আছে। আরে আপনি এত ব্যস্ত হবেন না, আমাদের কাছে গাড়ি আছে, রাস্তাতে আপনাকে ড্রপ করে দেব। আপনারা এখানে? আমি আমি একটা মেডিকেল কনফারেন্সের জন্য যাচ্ছিলাম। আরে সেই কনফারেন্সেরই আপডেট দিতে এসেছি আমরা। আসলে এই কনফারেন্সের লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন ওটা জেলে হবে। জেলে? হ্যাঁ, জেলে। কিন্তু কেন? আমি কি করেছি? করেছেন কি আর কিভাবে করেছেন এটা তো আপনিই জানেন। কেন করেছেন এটা যদি বলে দিতেন তাহলে কেসটা সলভ হয়ে যেত। দেখুন, ধীরজাকে আমি মারিনি। কিন্তু আমি এটা বলতে পারি কে কাজটা করেছে। ধীরজা রিজাইন করবার ঠিক 1 সপ্তাহ আগে খুব সাবধানে লুকিয়ে এক অজানা ব্যক্তির সঙ্গে কথা বলতো। কখনো কখনো মনে হতো যে ও আরে ডাক্তার বাবু, আপনি গল্পটা ইনকমপ্লিট রাখলেন কেন? ঠিক আছে, আমরাই কমপ্লিট করে দিচ্ছি। দয়া আপনাকে হেল্প করবে। স্যার 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 প্লিজ স্যার। হ্যাঁ, আমি ওই ল্যাম্পে ফ্যান্টম এক্স রেখে দিয়েছিলাম যাতে 3 জনই মরে। ধীরজা আমার খুব পুরনো বন্ধু ছিল। আমরা বহু বছর একসঙ্গে কাজ করেছি। এমনকি ওর কবচ রক্ষাতে থাকাটা আমার রেকমেন্ডেশন নির্ভর ছিল। ভেবেছিলাম যে এত কিছু করবার পর ও ফ্যান্টম এক্সকে অ্যাপ্রুভ করানোর জন্য আমাকে সাহায্য করবে। আর সবাই আপনার মতন ক্রিমিনাল নয় ডক্টর মোহন। ধীরজা ফ্যান্টম এক্স এর সত্যিটা রিপোর্টে লিখে দিয়েছিল, বলে দিয়েছিল বোর্ডকে এটা কতটা বিপজ্জনক জিনিস। এই কেমিক্যালের এফেক্টে কত লোক তার বন্ধুদের আর পরিবারের লোকদের মারতে পারবে। ও আমার ওই প্ল্যান, আমার সবকিছু বরবাদ করে দিয়েছিল। এই জন্য আপনার 2000 কোটি টাকা লোকসান হয়ে যায় না? হ্যাঁ, 2000 কোটি। আর আমি বুঝে গিয়েছিলাম যে যতক্ষণ ধীরজা বেঁচে আছে কবচ রক্ষা কখনোই আমার ফ্যান্টম এক্সকে অ্যাপ্রুভ করবে না। এটা ভেবেও রেখেছিলাম যে কিছু সময়ের জন্য এটা বন্ধ করে রাখবো, আর বেশ কিছুদিন পর এটাকে নতুন নামে ফিরিয়ে নিয়ে আসবো। আর তার জন্য ধীরজার এই দুনিয়া থেকে সরে যাওয়াটা জরুরি ছিল। আর আপনি শেখরকে মারার প্ল্যান করে নিয়েছিলেন, হ্যাঁ? কি? সেই জন্য শেখরকে ওটা বার্থডে গিফট দিয়েছিলাম, ওই অ্যান্টিক ল্যাম্প। আর তারপরে বাড়ির ইলেকট্রিক লাইন কেটে দিয়েছিলাম যাতে রাতে ঘরে তো ওই ল্যাম্পটা জ্বালানোর প্রয়োজন পড়ে, ওরা যেন ওই ল্যাম্পটা ইউজ করে।
বাহ 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 বাহ। যখনই শেখর ল্যাম্পটা জ্বালালো আর তখনই ফ্যান্টম এক্স থেকে গ্যাসটা শরীরে প্রবেশ করলো। ওর মনের ভেতরে যে আতঙ্কটা ছিল সেটা সাথে সাথে বাইরে বেরিয়ে আসে। ওর সামনে সেই ভয়ে এসে দাঁড়ায়। ডক্টর মোহন, আপনি 3 জন নিরীহ মানুষের প্রাণ নিয়েছেন। হাসছেন আপনি? আপনি জানেন একজন মানুষের সব থেকে বড় ভয় কি? মৃত্যু। সেটা হলো মৃত্যু। এখন মৃত্যু আপনার সামনে দাঁড়িয়ে। ফাঁসি হবে আপনার, ফাঁসি। নিয়ে যাও একে। স্যার, অন্তত এই রাজবীরের ফেক ভ্লগ ভিডিও চক্করে আসল শয়তানকে তো ধরতে পারলাম।